হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বাংলার ক্লাস। আমরা এখন পথের দাবি যে গল্পটি আছে তোমাদের, সেই পথের দাবি গল্প থেকে অতি সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্নোত্তর এই প্রশ্নগুলোকে পড়ব। চলো শুরু করি ক্লাসটি। পথের দাবি, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, আর অবশ্যই তোমার বন্ধুদের মাঝে একটু শেয়ার করবে। চলো শুরু করি ক্লাসটি। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পথের দাবি গল্প থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। চলো দেখো, এগুলো কিন্তু 1 নম্বরে পড়বে এবং শব্দ সীমা কিন্তু 20টি। ঠিক আছে, কম বেশি। দেখো কি বলছে। তেলের খনির কারখানার মিস্ত্রিরা কেন রেঙ্গুন চলে এসেছিল? বর্মা অয়েল কোম্পানিতে তেলের খনির কারখানার মিস্ত্রিরা কাজ করত, সেখানকার আবহাওয়া তাদের সহ্য হচ্ছিল না, তাই চাকরির উদ্দেশ্যে তারা রেঙ্গুনে চলে এসেছিল। 2 নম্বর প্রশ্ন দেখো, কে পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিদের তদন্ত করেছিলেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি রচনাংশে জগদীশবাবু পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিদের টিনের তোরঙ্গ ও ছোট বড় পুঁটুলি খুলে তদন্ত করছিলেন। 3 নম্বর প্রশ্ন, কাকে কি সন্দেহে আটকে রাখা হয়েছিল? পথের দাবি রচনাংশে পুলিশ স্টেশনের একটি ঘরে একজনকে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক সন্দেহে আটক করে রাখা হয়েছিল। সে তার নাম বলেছিল গিরিশ মহাপাত্র। চলে এবার দেখি, পলিটিক্যাল সাসপেক্ট বলতে কী বোঝায়? রাজনৈতিক দিক থেকে সন্দেহভাজন এবং ব্যবস্থার পক্ষে বিপজ্জনক ব্যক্তিকেই পলিটিক্যাল সাসপেক্ট বলা হয়। আলোচ্য পথের দাবি রচনাংশে বিপ্লবী সব্যসাচী মল্লিক ইংরেজ সরকারের চোখে ছিল পলিটিক্যাল সাসপেক্ট। 5 নম্বর, সব্যসাচীর চোখের দৃষ্টি দেখে কি মনে হয়েছিল? সব্যসাচীর গভীর জলাশয়ের মতো দৃষ্টির সামনে কোনো রকম খেলা বা চালাকি চলবে না। এই দৃষ্টির গভীরে যে ক্ষীণ প্রাণশক্তি লুকোনো আছে, মৃত্যুও সেখানে প্রবেশ করতে ভয় পায়। নিমাইবাবু কিসের প্রতি অপূর্ব দৃষ্টি আকর্ষণ করেছিলেন? পথের দাবি রচনাংশে নিমাইবাবু গিরিশ মহাপাত্রের বেশভূষার পাহাড় ও পারিপাট্যের প্রতি অপূর্ব দৃষ্টি আকর্ষণ করেছিলেন। স্টুডেন্টস, ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে। ঠিক আছে, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু এখানে ভীষণ গুরুত্বপূর্ণ। চলো আমরা পরের প্রশ্নে যাই। দেখো, পরের প্রশ্ন বলছে, গিরিশ মহাপাত্রের বেশভূষার বাহার ও পারিপাট্য দেখে নিমাইবাবু কি বলেছিলেন? গিরিশ মহাপাত্রকে দেখে নিমাইবাবু বলেছিলেন, বেশভূষা দেখে মনে হচ্ছে লোকটির স্বাস্থ্য গেলেও তার শখ 16 আনাই বজায় আছে। পরের প্রশ্ন, পলিটিক্যাল সাসপেক্ট ব্যক্তিটি তার কি নাম বলেছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি রচনাংশে নিমাইবাবু পলিটিক্যাল সাসপেক্ট ব্যক্তিটির নাম জিজ্ঞাসা করায় সে তার নাম বলেছিল গিরিশ মহাপাত্র। পরের প্রশ্ন দেখো, গিরিশ মহাপাত্রের ট্যাঙ্ক ও পকেট থেকে কি বার হয়েছিল? গিরিশ মহাপাত্রের ট্যাঙ্ক থেকে একটি টাকা আর ঘণ্টা 6 পয়সা এবং পকেট থেকে একটা লোহার কম্পাস, একটা কাঠের ফুটরুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই ও গাঁজার একটা কোলকে বার হয়েছিল। 10 দেখো, গিরিশ মহাপাত্রকে গাঁজা খাওয়ার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে সে কি বলে? গিরিশ মহাপাত্রকে গাঁজা খাওয়ার প্রসঙ্গে জিজ্ঞাসা করলে সে বলে, সে নিজে খায় না, কারোর কাজে লাগতে পারে এই ভেবে সে কুড়িয়ে পাওয়া কলকেটা নিজের কাছে রেখেছে। 11 দেখো, নিমাইবাবু হাসিয়া কহিলেন, নিমাইবাবু হেসে কি বলিলেন? গিরিশ মহাপাত্র কতটা সদাশয় ব্যক্তি যে অন্যের কাজে লাগবে বলে গাঁজার কলকেটা কুড়িয়ে পকেটে রেখেছেন, নিমাইবাবু হেসে একথা বলতে চেয়েছিলেন। অপূর্ব পুলিশ স্টেশন থেকে বেরিয়ে কি দেখল? পুলিশ স্টেশন থেকে বেরিয়ে অপূর্ব দেখল গিরিশ মহাপাত্র একটা ভাঙা টিনের তরঙ্গ আর বিছানার বান্ডিল সঙ্গে নিয়ে রাস্তার ধরে চলে যাচ্ছে। পরের প্রশ্ন দেখো, একটু শেয়ার করো বন্ধুদের মাঝে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, তুমি গাঁজা খাও? কে, কাকে, কেন এই প্রশ্ন করেছিলেন? গিরিশ মহাপাত্রের পকেট থেকে একটি গাঁজার খোলকে পাওয়া গিয়েছিল, তাই নিমাইবাবু তাকে উক্ত প্রশ্নটি জিজ্ঞাসা করেছিলেন। বুড়ো মানুষের কথাটা শুনো। বুড়ো মানুষটি কি বলেছিলেন? বুড়ো মানুষ অর্থাৎ নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে বলেছিলেন যে অস্বীকার করলেও তার মধ্যে গাঁজা খাওয়ার চিহ্ন স্পষ্ট, কিন্তু নিজের জীর্ণ শরীরের কথা ভেবে তার গাঁজা খাওয়া উচিত নয়। 15 দেখো, সে যে বর্মায় এসেছে এ খবর সত্য। কার বর্মায় আসার কথা বলা হয়েছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি রচনাংশে
ভারতের মুক্তি সংগ্রামের অন্যতম নেতা ও বিপ্লবী সব্যসাচী মল্লিকের বর্মায় আসার কথা বলা হয়েছে। 16 দাগ দেখো, বড়বাবু হাসিতে লাগলেন। বড়বাবুর হাসির কারণ কি? গিরিশ মহাপাত্র মাথায় লেবুর তেল মেখেছিল, তারই কন্তে থানার সমস্ত লোকের মাথা ধরার উপক্রম। জগদীশবাবু বড়বাবুকে সে কথা বললে বড়বাবু হেসে ওঠেন। আজকের পর্বের অর্থাৎ এই পর্বের শেষ প্রশ্ন থাকো, এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই বড়বাবু। বক্তার এমন উক্তির কারণ কি? বক্তা জগদীশবাবু আলোচ্য উক্তিটি করেছিলেন কারণ গিরিশ মহাপাত্রের মাথার চুলে লাগানো লেবুর তেলের গন্ধে থানাশুদ্ধ লোকের মাথা ধরার উপক্রম হয়েছিল। তার ধারণায় এমন লোক সব্যসাচী মল্লিক হতে পারেন না। তো পথের দাবি থেকে আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর প্রথম পর্ব শেষ করলাম। আগামীকাল আমি আবার দ্বিতীয় পর্ব নিয়ে আসবো তোমাদের সামনে, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। তোমরা ভিডিওটা পজ করে খাতায় লিখে নাও বা স্ক্রিনশট করো, তোমরা খাতায় লিখে নিতে পারো, ঠিক আছে? আর অবশ্যই বন্ধু তোমার শেয়ার করো। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনে প্রেস করে রাখো, আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও, ঠিক আছে? তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।